অসংখ্য ধন্যবাদ জানাই আমার দর্শক বন্ধু প্রশান্ত রয় মহাশয়কে। তিনি আমাকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আজ তুলে দিয়েছেন তথ্য হিসেবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কিন্তু খুব প্রয়োজন ছিল। আরজি করে তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ডের পরপরই একটা মহিলা কণ্ঠস্বরের ভয়েস প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। বন্ধুরা, আপনাদের মনে আছে? হ্যাঁ, সেই কণ্ঠস্বর আমি সোমা বলছি। সম্ভবত এই সোমা আরজি করেরই কোনো মহিলা ডাক্তার, যিনি তার বান্ধবী হোক বা পরিচিতকে নিজের সমস্ত বয়ান দিয়েছিলেন। আরজি করে কি কি ঘটেছে, সন্দীপ ঘোষ কতটা দুর্নীতিগ্রস্ত লোক, কতটা খারাপ লোক, কি কি ঘটে আরজি করে, সবটা। তবে সন্দেহের বিষয় হলো এটাই, সেই আমি সোমা বলছি ব্যক্তিটি আজ কোথায়? গতদিন আমার একটা ভিডিওতে আরজি করের 90 দিনের চার্জশিট জমা না পড়ার কারণে ছাড়া পেয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ, এই বিষয়কে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তাতে করে প্রশান্ত রয় বলে আমারই এক বন্ধু, আমার এক দর্শক বন্ধু, যিনি আমাকে প্রশ্নটা করেছিলেন, আমি সোমা বলছি, এই সোমা কোথায়? আজকে অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা জাগছে, আবার কেউ কেউ এই আমি সোমা বলছির সোমাকে ভুলে গেছে। তবে সন্দেহ একটা থেকেই যায়, এরকম একটা সেন্সিটিভ জায়গায় দাঁড়িয়ে সেই সোমা নামক মেয়েটি কোথায়, যেখানে সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল। ধীরে ধীরে হয়তো এভাবে আরো অনেকে বেরিয়ে আসবে, শুধুমাত্র পড়ে থাকবে সঞ্জয়, সম্ভবত তার ফাঁসিটাও হয়ে যাবে। সোমা যেখানে ভয়েসে এতগুলো কথা বলতে পেরেছে, তার নাম ডিক্লেয়ার করে দিয়েছে, সেখানে তার কি সামনে আসতে কোনো প্রবলেম হচ্ছে, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নাকি তাকে ভয় দেখানো হয়েছে, ঠিক কি হয়েছে তার সাথে? এটা আজকে সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটা প্রশ্ন। নাকি ওই ভয়েস রেকর্ডিংটা সম্পূর্ণ কোনো রাজনৈতিক খেলা ছিল? এই মতো অবস্থায় দাঁড়িয়ে এতগুলো প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগছে। বন্ধুরা, একবার আপনাদের সেই সোমার কণ্ঠস্বর এবং বয়ানগুলো আপনাদের শোনাই এবং একটু মনে করানোর চেষ্টা করি যে এই প্রত্যেকটা কথা যিনি বলেছেন তার প্রয়োজনীয়তাটা আদালতে কি ছিল না? একবার শুনুন আপনারা। আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজি কর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধুই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে, বুঝতেই পারছিস। তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই পরিবেশ পরিস্থিতিতে যা অবস্থা দেখছি, যা শুনছি, যা বুঝছি, তাতে করে না আমার মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছে। অনেকগুলো বছর পিছিয়ে গেলে ধনঞ্জয়ের কেসটা কিন্তু
আমরা যদি একবার মনে করি, কিংবা ধনঞ্জয়ের যে বাংলা মুভিটা আমরা দেখেছি, তাতে কতগুলো বিষয় কিন্তু উঠে এসেছে। যেমন ধরুন, ধনঞ্জয়কে ফাঁসানো একটা টার্গেট ছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। যেমনটা সঞ্জয়ের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। সঞ্জয়কে বলতে দেয়া হচ্ছে না, সঞ্জয়ের কথা শোনা হচ্ছে না, সঞ্জয়ের কথাগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে না। কোর্টের মধ্যে কি চলছে, যেখানে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়েছে সেখানে শিয়ালদা কোর্টে লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে না। অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে। তার মধ্যে এমনটাও একবার মনে করুন আপনারা, ধনঞ্জয়ের ক্ষেত্রে ধনঞ্জয় যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য যে যে সাক্ষী প্রয়োজন ছিল বা সেখানে প্রেজেন্ট ছিল, তাদেরকে কিন্তু কোনো রকম প্রশ্ন করা হয়নি আদালতে, বা তাদেরকে ডাকাই হয়নি। তেমনটা কি হচ্ছে যে সোমাকে বা সোমা নামক এই মেয়েটিকে আদালতে ডাকা ইচ্ছা করেই হচ্ছে না, নাকি সম্পূর্ণ তাকে গায়েব করে দেয়া হচ্ছে? হয়তো তাকে গায়েবই করে দিয়েছে। ঠিক বুঝতে পারছি না ঠিক কি চক্র চলছে এর পেছনে। এখন দুর্নীতির কবলে সাধারণ মানুষ পড়ছে দিনের পর দিন। সত্যি যদি এই বিষয়গুলো একটু খোলাসা হতো, তাহলে হয়তো তিলোত্তমার কেসটা এভাবে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে থাকতো না। এতদিনে একটা সুরাহা হয়তো আমরা করেই ফেলতাম। কারণ এই যে আমি সোমা বলছি বলে মেয়েটি যেই হোক না কেন, সে যখন একটা ভয়েস প্রচার করতে পেরেছে নিজের নাম দিয়ে, তাহলে সে কেন আজকে হারিয়ে গেল? তার সঙ্গে কি খারাপ কিছু ঘটলো, নাকি এই ভয়েসটা সম্পূর্ণ ফেক ভয়েস ছিল? সত্যি এটা অজানা। তবে আশা করব, যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে এবং সোমা দেবী আমার এই ভিডিও দেখে থাকেন, একান্ত অনুরোধ করব, এই পরিস্থিতিতে আপনাদের মতো মানুষের তিলোত্তমার পাশে থাকাটা ভীষণ জরুরি। তাহলেই হয়তো তিলোত্তমা সঠিক বিচারটা পাবে। তাই আপনার কাছে এবং আপনাদের মতো মানুষ যারা তিলোত্তমার বিষয়ে কিছু জানেন, আরজি কর সম্পর্কে কিছু জানেন এবং সেখানকার দুর্নীতিগ্রস্ত মানুষদের সম্পর্কে কিছু জানেন, দয়া করে নিজেকে প্রেজেন্ট করুন, যাতে করে ওই ভেসে যাওয়া পরিবারটা তার মেয়ের বিচারটুকু পায়। এটুকুই আবেদন রাখবো আপনাদের কাছে। প্লিজ দয়া করে তিলোত্তমাকে হেরে যেতে দেবেন না। সমগ্র ভারতবাসীর প্রতিবাদকে নষ্ট হতে দেবেন না। চাইলে আমরাই পারি তিলোত্তমাকে তার সঠিক বিচারটা ফিরিয়ে দিতে এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে।